আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসির ম্যাথ কেয়ার একাডেমির অনলাইন স্পেশাল ম্যাথ প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুসরণী 5.1 এর গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথের সমাধান নিয়ে। তোমরা ইতিমধ্যে জানো আমি প্রথম ক্লাসে এই অনুসরণী গুরুত্বপূর্ণ বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয়তে আপলোড দেওয়া আছে। যারা বিগত ক্লাসটি দেখো নাই, তোমাদের সুবিধার জন্য এই ক্লাসের ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমার বিগত ক্লাসের লিংক শেয়ার করা থাকবে। অবশ্যই ওই ক্লাসটি দেখে তোমরা এই ক্লাসটি দেখবা, তাহলে এই ক্লাসের আলোচনাগুলি সহজে বুঝতে পারবে। তো চলো, আর তোমাদের সময় নষ্ট করছি না, শুরু করে দিচ্ছি মূল আলোচনা। তো দেখো, আমি শুরুতেই তোমাদেরকে বলছি যে আমরা এই 5.1 অনুসরণী গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথের সমাধান দেখব। তো চলো, আমাদের এই ম্যাথের সমাধান দেখার জন্য আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, যেমন দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, প্রয়োজনীয় সূত্র এবং এই চারটা শর্ত। কখন কোনটা প্রয়োগ হবে আমরা এই প্রথম সমীকরণের সমাধান করার মাধ্যমে সেটি জানবো। আর এই বিষয়গুলি কিভাবে আসছে এই বিস্তারিত আলোচনা আমার প্রথম ক্লাসে করা আছে, সেটা না দেখলে এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে না। তো অবশ্যই এই জন্য আগে প্রথম ক্লাসে দেখে এই ক্লাসে আসবে, আর যারা প্রথম ক্লাস দেখছো তাদের জন্য দ্বিতীয় ক্লাসটা খুব সহজ হবে। দেখো, আমি 1 নম্বর ম্যাথটিকে এই বাম পাশে উঠিয়ে নিচ্ছি আগে। আচ্ছা, দেখো আমরা এই ম্যাথটা সমাধান করব এই সূত্রটা প্রয়োগ করে। তাহলে দেখো, এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের বি এর মান জানতে হবে, এ এর মান জানতে হবে, সি এর মান জানতে হবে। তাহলে এই এ, বি এবং সি এর মানটা আমরা পাবো কিভাবে? এই এ, বি এবং সি এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যে দেখতে পাচ্ছ, আমি বোর্ডে লিখে দেখছি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এইখানে দেখো, এটা একটা সমীকরণ, তাই না? এই সমীকরণটার সাথে আমরা এই যে প্রদত্ত সমীকরণটাকে আমরা তুলনা করব। তুলনা করলে দেখো, এই সমীকরণে দেখো, আমি যদি এইখানে সমীকরণটা লিখি ax² + bx + c = খেয়াল করো, দেখো এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ, তাই না? দেখো, এই আমাদের এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, অর্থাৎ নিচের সমীকরণটা থেকে খেয়াল করো, এখানে দেখো আমার x² সব কত আছে? a। আচ্ছা, আমি যদি এই যে সমীকরণের তুলনা করি, তাহলে আমি দেখো যে এই a সমান কিন্তু আমি এই প্রদত্ত সমীকরণের x² সহগকে লিখতে পারবো। আর যদি লিখতে পারি, তাহলে দেখো আমি a এর মানটা কিন্তু পেয়ে গেছি। কিভাবে? এই দেখো, এই সমীকরণের x² সহগ a কে আমি বাম পাশে লিখে ইকুয়াল দিয়ে এই সমীকরণের ডান পাশে সহগকে x² সহগকে আমি ডান পাশে লিখেছি। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় তুলনা করা। যখন আমরা দুটো সমীকরণের তুলনা করব, তখন প্রত্যেকটা সমীকরণের একে অপরের সহগ কি হবে? একে অপরের সমান হবে। অর্থাৎ এই x² সহগ a এর সমান হবে এই সমীকরণের x² এর সহগ। আবার একইভাবে এই সমীকরণের x এর সহগ b এর সমান হবে এই প্রদত্ত সমীকরণের x এর সহগ 9। আবার এই সমীকরণের কনস্ট্যান্ট c এর সমান হবে এই সমীকরণের কনস্ট্যান্ট 9। অর্থাৎ তুলনা করলে আমরা এটা লিখতে পারি। তো এই জিনিসটা লেখার আগে আমাদের এখানে বাংলা কথা একটি বিষয়টা লিখতে হবে। আমরা এই যে কাজটা করব, কি করব? তাহলে এটা করতে গেলে আমার সর্বপ্রথম এখানে 1 নম্বর সমীকরণ হিসেবে এটাকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে? তাহলে 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করার পরে এখন আমরা কি করব? দেখো, এখন আমরা লিখব যে এই যে একটু আগে আমরা কি বুঝলাম যে এই সমীকরণের সাথে আমরা এই সমীকরণ তুলনা করে আমরা কিভাবে মান বের করতে সেটা দেখলাম। এখন সমাধানের ক্ষেত্রে আমরা এখন লিখব, এই যে 1 নম্বর ধরে নিয়েছি, আমরা এখন লিখব যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে এই যে দেখো কোন সমীকরণের সাথে একটু আগে তুলনা করলাম, এই যে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ এই সমীকরণটার সাথে। তাহলে আমি এখানে লিখব 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সমীকরণের সঙ্গে কি পাই? তুলনা করে পাই। তাহলে দেখো, আমরা তুলনা করলে কি পাবো? a এর মান পাবো, b এর মান পাবো, c এর মান পাবো। তাহলে কিভাবে আমরা নির্ণয় করলাম? একটু আগে আমি তোমাদের কি দেখালাম যে
এই সমীকরণের x স্কয়ারের সহগের সমান হবে এই প্রথম সমীকরণের x স্কয়ারের সহগটা। তাহলে আমার এই সমীকরণের x স্কয়ারের সহগ কত a, তাহলে এটা সমান কত হবে এই প্রদত্ত সমীকরণের x স্কয়ারের সহগ, তাহলে কত আছে 2। একই ভাবে এই দেখো এই x এর সহগ b এর সমান হবে কি এই সমীকরণের x এর সহগ, তাহলে এই সমীকরণের x এর সহগ কত 9 বসাই দাও। এখানে দেখো c কি কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টের সমান হবে এই প্রদত্ত সমীকরণের কনস্ট্যান্ট মানে কত 9। তাহলে দেখো আমরা এই সমীকরণটাকে এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করে আমরা এখানে তিনটা মান পাইলাম। আচ্ছা, এখন একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই যে টোটাল কাজগুলো আমরা করেছি এই প্রত্যেকটা কিন্তু এক চলকের জন্য দ্বিঘাত সমীকরণ এর প্রয়োগ আমরা দেখতেছি। তাহলে আমি কি বললাম, এই যে কাজগুলো আমরা করতেছি এই সমীকরণগুলো কি আমার এক চলকের জন্য দ্বিঘাত সমীকরণ, তাই না? দেখো আমার এই সমীকরণে কিন্তু একটা চলক x আছে, এই জন্য আমরা বলবো এই সমীকরণের নাম কি এক চলকের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ। আর এই যে আমরা যে আলোচনাগুলো দেখছি এটা হচ্ছে আমার এক চলকের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের আলোচনা। তো দেখো আমরা এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করে তিনটা মান পেয়েছি। এখন এই তিনটা মানের কি কাজ, এই যে দেখো এখানে যে সূত্রটা আমরা পাইছি এই সূত্রে বসাই দিব, দিলে আমরা x এর মান পাবো। তো চলো আমরা লিখবো, আমরা জানি কি জানি শিক্ষার্থীরা, x ইকুয়াল দেখো আমি লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই দেব। কোন মান বসাবো, এই যে দেখো দুই সমীকরণ তুলনা করে আমরা এখানে যে মানগুলি পাইছি সেগুলা। তাহলে আমার b এর মান কত 9, সূত্রে মাইনাস আছে আমি আগে মাইনাসটা বসাই নিলাম, তারপরে আমি কত লিখবো এখানে 9, এখানে দিলাম প্লাস মাইনাস রুট ওভার দিলাম, তাহলে b এর মান 9, 9 এর উপর স্কয়ার। ওকে, মাইনাস কি আছে দেখো 4, তাহলে সূত্রের মাইনাস এখানে 4 থাক, a এর মান কত 2 আর c এর মান কত 9, আর এখানে নিচে দেখো a এর মান 2, এই বসাই দিলাম। এখন কি করব দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, -9 পাবো প্লাস মাইনাস রুট ওভার 9 এর উপর স্কয়ার করলে হয় 81। দেখো 2 4 গুণ 8, 8 আর 9 গুণ করলে হয় 72, এখানে 4। দেখো -9 প্লাস মাইনাস রুট ওভার কত হবে এখানে 9 4। আচ্ছা, এখন দেখো এইগুলি আমরা কার মান পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করে কার মান নির্ণয় করছি x এর মান। এখন খেয়াল করে দেখো এই যে আমি এখানে চারটা শর্ত লিখে রেখেছি, এখন এইখানে দেখো আমার এই যে এই রুটের এতটুকু মানের দিকে চিন্তা করো আর শর্তের দিকটা একটু বিবেচনা করো। শর্তের প্রথম শর্তটা কি আছে খেয়াল করো, বলা আছে দেখো b স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এই যে দেখো রুটের মধ্যে দেখো b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি আমার কি হয় শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হয়, তাহলে কি বলা আছে দেখো যে b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হয়, তাহলে আমরা এই যে সমীকরণের সমাধান করছি এই সমীকরণে দুটো মূল পাবো, সেই দুটো মূল কি হবে বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। দেখো আমরা ক্যালকুলেশন করে এই রুটের ভিতরে b স্কয়ার মাইনাস 4ac এর মান কি পেয়েছি 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 9 একটা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য আমরা কি বলতে পারবো, এই এক নম্বর শর্ত অনুযায়ী আমার এই সমীকরণে যে দুটো মূল হবে সেই দুটো মূল কি হবে বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। কেন অসমান হবে, আমার এখানে দেখো এই যে প্লাস মাইনাস আছে, আমি যখন এখানে প্লাস মানটা নিব তখন আমি একটা মূল পাবো, যখন মাইনাস মানটা নিব তখন কিন্তু আমি আরেকটা মূল পাবো, এই জন্য বলা হচ্ছে অসমান, এবং যে মূলগুলো পাবো বাস্তব আর কি পাবো আমরা মূলদ পাবো। ওকে, আচ্ছা, তো এই যে এই b স্কয়ার মাইনাস 4ac কে নিয়ে আমি যে কাজটা করলাম, এই b স্কয়ার মাইনাস 4ac একটা নাম আছে, যারা বিগত ক্লাস করে তারা জানো, এইটাকে বলা হয় সমীকরণের নিশ্চয়ক। এখন প্রশ্ন আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা, ভাইয়া নিশ্চয়ক কেন? কারণ দেখো এই যে এতটুকুর মানের উপর নির্ভর করবে এই যে সমীকরণটা, এই সমাধানে করার পরে যে মূল আসবে এই মূলের প্রকৃতি এবং ধরন কেমন হবে। আমি বুঝাতে পারছি এইটুকুকে আমরা নিশ্চয়ক কেন বলছি, এই যে আমরা যে সমীকরণের সমাধানগুলি বের করছি এই সমীকরণগুলোর সমাধানের ধরন এবং প্রকৃতি কেমন হবে তা এটার মানের উপর নির্ভর করবে, বুঝতে পারছো? তাহলে এটার মান আমরা দেখো পূর্ণবর্গ পাইছি বলে আমাদের প্রথম শর্ত ব্যবহার করে আমরা বলতে পারবো
এইটা যে দুটো আমরা মান পাবো, একটা মান দুটো মান আমরা অসমান মান পাবো, মূলদ এবং বাস্তব মান পাবো। তো চলো আমরা এখন মূলগুলো নির্ণয় করি। তাহলে আমি x এর মানটা আগে বের করে নিই। এখানে -9 প্লাস মাইনাস কত হবে 3/4। যেহেতু আমরা শর্তে দেখলাম কি দেখলাম যে আমাদের এই সমীকরণের মূল দ্বয়টা দুইটা মূল হবে। তাহলে যেহেতু আমরা এটা x এর মান পাইছি, তাহলে আমরা যখন দুটো মূল নির্ণয় করব তখন আমরা প্রথমটাকে x1 দ্বারা প্রকাশ করব। তাহলে x1 এর মান কত হবে? তাহলে অবশ্যই আমি আগে প্লাসের মান নিব। এই যে বললাম যে অসমান কেন, একবার প্লাসের মান এবং একবার মাইনাসের মান নিতে হবে। তাহলে প্লাসের মান নিলে একটা মান আসবে, মাইনাসের মান নিলে একটা আসবে। তাহলে প্রথমে যদি আমরা প্লাসের মান নিই তাহলে কি আসবে দেখো, এখানে 4। দেখো মাইনাস থেকে আমি সামনে লিখলাম 9, তাহলে আগে বড় আগে মাইনাস আছে মানে মাইনাসটা থাকবে। তাহলে 9 থেকে 3 বাদ দিলে হয় 6। দেখো এইটাকে যদি আমি লব এবং হরকে 2 দ্বারা কাটাকাটি করি তাহলে কি আসবে? লবকে 2 দ্বারা কাটলে পাবো 3, হরকে 2 দ্বারা কাটলে পাবো 2। তাহলে আমরা এখানে আসবে -3/2। তাহলে দেখো আমি x কে নির্ণয় করব, যেহেতু দুইটা মূল। তাহলে এখন আমি যত প্লাস নিছি তাহলে মাঝখানেরটা মাইনাস নিব। দুঃখিত। আচ্ছা দেখো আমরা কি করছিলাম, মান এনে করছিলাম। তাহলে দেখো -9 তো থেকেই যাবে, এখানে এখন মাইনাস হবে আর এখানে 3 থাকবে। একবার প্লাস নিব একবার মাইনাস নিব, তাহলে নিচে 4। তাহলে দেখো যে তাহলে মাইনাসটা আমি সামনে দিলাম, 9 আর 3 যোগ করলে কত হয়? আমরা জানি যে দুটো মাইনাস থাকলে যোগ হয়, তাহলে 12 আর নিচে থাকবে 4। তাহলে 12 কে 4 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে দেখো আমরা নির্ণয়ে সমাধান, দুটো সমাধান পেয়ে গেছি। তাহলে -3/2 আর -3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম? দেখো আমরা সূত্র প্রয়োগ করে যেমন এই ম্যাথের সমাধান আমরা বের করলাম, তেমনি এই শর্ত প্রয়োগ করে 1 নম্বর শর্ত বিবেচনা করে আমরা জানলাম যে এই সমাধানটা আমার এই যে দুটো মূলদ্বয়, এই দুটো মূলদ্বয়ের আকার আকৃতি, ধরন আকৃতি বা প্রকৃতি কেমন হবে। ঠিক আছে? তো চলো আমরা একই ভাবে এই শর্তগুলি প্রয়োগ করে দ্বিতীয় ম্যাথের সমাধানটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 2 নম্বর ম্যাথকে লিখেছি। এইটার সমাধান করার পূর্বে আমরা দেখো আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আছে সেটাকে যদি আমি এখানে যদি লিখি ax² bx c = দেখো আমরা কি করব, আমি একটু আগে কি করলাম, প্রথম যে সমাধানটা বের করলাম সেখানে এই সমীকরণের সাথে আমরা কত সমীকরণ তুলনা করছি, তাই না? আচ্ছা এখন দেখো এই সমীকরণটাকে যদি আমি এর সাথে তুলনা করতে যাই তাহলে আমার আগে x² সহগ লাগবে, মাঝে x এর সহগ লাগবে এবং তারপরে c এর সহগ লাগবে, তারপর আমার কনস্ট্যান্ট মান লাগবে। কিন্তু এখানে দেখো আগে কনস্ট্যান্ট আছে, তারপরে x এর সহগ আছে, তারপরে x² সহগ আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই আকারে সাজায় নিতে হবে। তো চলো আমরা আগে এইরকম আকার যদি দেওয়া থাকে তাহলে এই সমীকরণের আকার সাজায় নিব। তাহলে দেখো আমার এই -2x² টা আমার আগে আসলো। আচ্ছা এরপরে মাঝখানে আমি এই যে -4 যেটা মাঝখানে থেকে গেল আর এই যে +3 টাকে আমি শেষে দিলাম। দেখো এখন কিন্তু এই আকারটা আছে, কিন্তু দেখো এর আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে আমরা এটা কি করব, এই সমীকরণটাকে আমরা এর আগে প্লাস নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, আমরা যদি সামনে থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে দেখো কি হয়ে যাবে, ভিতরে এখানে প্লাস হয়ে যাবে। এই মাইনাস কমন নিয়ে তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর এই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এখন দেখো যে 2x² + 4x - 3 = 0। এখন এই সমীকরণ আর এইটা দেখো একই রকম আকার হয়ে গেছে। এখন আমরা এইটাকে 1 নাম্বার ধরবো, প্রথম সমীকরণে যে কাজটা করেছিলাম। এখন এইটার সঙ্গে এই সমীকরণ আমরা তুলনা করব, করে একই ভাবে আমরা এখন দেখো আমরা a b এবং c মান বের করব। তাহলে এখন কি লিখবো, যে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে এই ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। খেয়াল রাখবা এই অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ সমাধানের জন্য আমার এই লাইনটুকুকে আমার দরকার হবে, অর্থাৎ এতটুকু তোমরা মনে রাখার চেষ্টা করবা। এখন দেখো
আমরা যদি তুলনা করি তাহলে আমরা এই সমীকরণের x স্কয়ার সহগের সমান পাবো এই সমীকরণের x স্কয়ার সহগ। তাহলে আমরা এই সমীকরণের x স্কয়ার সহগ কত a, তাহলে a সমান আমরা কত লিখতে পারবো এই যে এই এক নম্বর সমীকরণের x স্কয়ার সহগ, তাহলে কত আছে 2 আছে না নাই? আচ্ছা এখানে দেখো কত আছে পরে আমার কত b মানে কত এই সমীকরণের x এর সহগের সমান আমি লিখতে পারবো এই সমীকরণের x এর সহগ, তাহলে এই সমীকরণের x এর সহগ কত b আর এই সমীকরণের x এর সহগ কত 4, তাহলে b = 4 লিখবো। তাহলে কনস্ট্যান্ট c দেখো, তাহলে এই কনস্ট্যান্টের সমান এই সমীকরণের কনস্ট্যান্ট হবে, তাহলে কনস্ট্যান্টের মান কত -3। দেখো তিনটা মান আমরা পাইছি। এখন আমরা দেখব আমরা জানি ওকে, তাহলে কি জানি যে x সমান আমরা জানি -b ± b² - 4ac/2। দেখো আমরা যদি এখন মান বসাই b এর মান কত মাইনাস, তাহলে সূত্রে মাইনাস আর 4 প্লাস মাইনাস √b এর মান তাহলে কত 4 মাইনাস 4 ইনটু এর মান কত 2 আর c এর মান কত -3, 2 ইনটু এর মান কত 2, তাহলে মান বসাও -4 প্লাস মাইনাস √, তাহলে কত 16, এই দেখো প্লাস কত হবে 3 4 12 12 গুণ 24 ভাগ কত আসবে আমার 4। আচ্ছা তো শিক্ষার্থীরা তাহলে খেয়াল করো আমি উপরের লেখাগুলোকে একটু মিশাই দিচ্ছি, আমাদের তো নিচের জায়গা কম, আমি দেখো উপরের এতটুকুকে মিশাই দিচ্ছি, আমার এতটুকু আর কোনো প্রয়োজন নাই। দেখো তাহলে আমি কি পাচ্ছি এখানে -4 প্লাস মাইনাস √, কত 40। দেখো 16 আর 24 যোগ করলে হয় 40, নিচে পাচ্ছি 4। এখন দেখো এই 40 কে আমরা একটু ভাঙায় লিখবো, কি লিখবো ভাঙায় লিখবো কিভাবে দেখো 4 গুণ 10 মাত্রা, দেখো 4 আর 10 গুণ করলে কত হয় 40। আচ্ছা এখন দেখো তো এই 4 কি পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা দেখো এবার লিখতে পারবো -4 প্লাস মাইনাস 2√10 ভাগ 4, এই তো। আচ্ছা আমি যদি এখানে আমি যদি এখান থেকে 2 কমন নেই, 2 যদি আমি কমন নেই, আমি যদি 2 কমন নেই তাহলে কত আসবে এখানে দেখো আচ্ছা দেখো এখানে আমরা কি করব এখন এই যে এই 4টা দেখো আমি লিখতে পারবো কিনা -4 ভাগ 4 প্লাস মাইনাস 2√10 ভাগ 4, এটা আমরা লিখতে পারবো কিনা দেখো। আমরা যদি এখানে 4 কে লসাগু করি দেখো আগে লাইনটা ফিরে আসছে, আমরা কি করলাম এই যে 4টা -4 এর নিচে ভাগ করে দিলাম, 2√10 এর নিচে ভাগ করে দিলাম। এখন আসো আমি এই নিচের লাইনগুলোকে মিশাই দিচ্ছি, দেওয়ার পরে তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে তাহলে -1, এখানে প্লাস মাইনাস দেখো কি এসেছে √10 ভাগ 2। আচ্ছা এইখানে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, 2 নম্বর শর্তের দিকে খেয়াল করো। 2 নম্বর শর্ত কি বলা আছে যে আমার b² - 4ac এর মান 0 থেকে বড় এবং যদি অপূর্ণ বর্গ হয়, তাহলে দেখো আবার এই সমীকরণের সমাধান করে দেখো আমি b² - 4ac এর মান কি পেয়েছিলাম অপূর্ণ বর্গ পেয়েছিলাম। যদি অপূর্ণ বর্গ মান পেয়ে থাকি তাহলে এই ক্ষেত্রে আমার সমীকরণে দুটো মূল আসবে, একটা মূল হবে বাস্তব, আমাদের তার মূলগুলো কি হবে আমি আমার ভালো করে বুঝো,
আমি দেখো এই সময় ক্যালকুলেশন করে যে মান পেয়েছি সেটা পেয়েছি অপূর্ণবর্গ, কার ভিতরে দুটোর ভিতরে ক্যালকুলেশন করে। যেহেতু অপূর্ণবর্গ মান পেয়েছি তাহলে আমার দ্বিতীয় শর্তটা এখানে প্রয়োগ হবে। দ্বিতীয় শর্ত কি? এই ক্ষেত্রে আমার সমীকরণের মূল দুটো কি হবে? অবশ্যই বাস্তব হবে এবং অসমান হবে, তার সঙ্গে কি হবে? অমূলদ হবে। তাহলে প্রথম কাজে কি ছিল? পূর্ণবর্গ মানগুলো মূলদ ছিল, আর যেহেতু এই সমীকরণের সমাধানকে দেখতে পাচ্ছি আমাদের এই মানটা যেহেতু আমাদের কি আসলো না, পূর্ণবর্গ হলো না, এটার মান হলো অপূর্ণবর্গ, তার কারণে আমার এখানে কি আসবে? অমূলদ। এছাড়া আমার সমীকরণের দুটো মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। শুধুমাত্র পরিবর্তন কোথায় আসলো? মূলদ আর অমূলদে। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমি এখানে যদি ক্যালকুলেশন করি, আমি যদি এখন এখানে আচ্ছা তাহলে এটা আমি কার মান পাচ্ছি? x এর মান পাচ্ছি না? তাহলে আমি শর্ত থেকে কি বুঝলাম? যে আমার এই সমীকরণে দুইটা মূল হবে। তাহলে প্রথম মূলকে আমি কি বলবো? x1। তাহলে x এর মান কত হবে? -1 প্লাস √10/2 এটা হবে। অথবা এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে যদি 2 কে লসাগু করো তাহলে দেখো -2 প্লাস √10, আর x2 হচ্ছে আমার একটা মূল হবে। দেখো তাহলে কত হবে? 1 মাইনাস √10/2। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 2 মাইনাস √10/2। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে b² - 4ac এর মান অপূর্ণবর্গ পাওয়ার জন্য আমার যে দুটো মূল পাইলাম সেই মূলগুলো আমার কি মূল আসলো? অমূলদ। আমরা বাস্তব এবং অসমান, এই দুটো মূল কিন্তু বাস্তব এবং অসমান, কিন্তু আমরা কি পাচ্ছি? এখানে মাইনাস হবে, সরি। তাহলে আমরা দুইটা মূল কি পেলাম? বাস্তব এবং অসমান দুটো মূল পাইলাম, এবং যেহেতু আমার এই মানটা অপূর্ণবর্গ সেজন্য আমরা দুটো অমূলদ মূল পাইলাম। আর প্রথমটার ক্ষেত্রে পূর্ণবর্গ ছিল বলে আমরা মূলদ মূল পাইছি। বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় সমীকরণের সমাধানটা আশা করি বুঝতে পেরেছো। এখন আসো 3 নম্বর সমীকরণের সমাধানটা আমরা একটু দেখি। দেখো 3 নম্বর সমীকরণটা কি বলছে। আমি যদি একটু উঠাই নিই, 4x - 1 - x²। আচ্ছা দেখো এইটাও দেখো আমার কিন্তু এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করতে হবে। তো আমি যদি এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করি তাহলে কেমন হবে? দেখো ax² + bx + c = 0, এই আকারটা আছে, তাই না? তো আমি তো এই আকারটা আছে, কিন্তু এই সমীকরণে কি সেই আকার আছে? নাই কিন্তু। তাহলে যেহেতু এই সমীকরণটা এই আকারে নাই, তাহলে আমাকে কি করতে হবে? এই দ্বিতীয় সমীকরণের মতো এই আকারে নিয়ে আসতে হবে। কিভাবে? দেখো আমরা এখন এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি করব? এই যে x²টাকে সামনে নিয়ে এখন -x² সামনে আসলো, এই +4x টা মাঝখানে যাবে, আর এখানে 1, দেখো 0। এখন দেখো আমার কিন্তু একই আকার আছে, কিন্তু দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এটাকে কি করব? প্লাস রূপান্তর করব। তাহলে কি করতে হবে? এই মাইনাসটা কমন নিয়ে নিই আমরা, তাহলে এটা প্লাস হয়ে যাবে। দেখো এখানে কত আসবে? 0। আচ্ছা, আমরা সামনে প্লাস রাখতে চাই না। এই সমীকরণে দেখো সামনে প্লাস দেয়, আমরা এই সমীকরণে সামনে প্লাস রাখতে, সরি এই সমীকরণে দেখো সামনে মাইনাস, এর সামনে কিন্তু প্লাস আছে। অর্থাৎ আমরা কখনোই চাই না যে আমাদের প্রথম সমীকরণের প্রথম মানের আগে বা প্রথম চলকের আগে মাইনাস থাকবে, সেটাকে আমরা প্লাসে করে নিব। তাহলে আমরা এই কাজটা এখানে করছি। তারপর কি করে নিব? এই দেখো এখন কিন্তু আবার এই সমীকরণের আকার এটা হয়ে গেল। এখন আমরা এটাকে 1 নাম্বার ধরে নিব। ওকে, নিয়ে কি করবো? এই সমীকরণের সাথে আমরা তুলনা করব। তাহলে আমি লিখলাম, তাহলে 1 নংকে bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে, এটা প্রথম থেকে যেগুলো লিখেছি সেগুলো। তাহলে আমি শুধু মানগুলো লিখছি। a এর মান তাহলে কত হবে? দেখো এটার সাথে যদি আমরা এটা তুলনা করি, a এর মান পাবো দেখো, যেহেতু x² এর সবকিছু তার মানে 1। এখানে b এর মান পাবো দেখো -4, আর দেখো c এর মান পাবো হচ্ছে 1। ওকে, এখানে দেখো ওই আগের কথাগুলি হবে যেটা আমরা লিখলাম না। এখন তাহলে আমরা জানি, তাহলে আমি সংক্ষেপে লিখলাম, তোমরা পরীক্ষা খাতায় পুরোটা লিখবে। ওকে, তাহলে কি জানি আমরা? তাহলে দেখো মান বসাই দেব এখন এই সূত্রে। কোথায় মান বসাবো? এই সূত্রে। আচ্ছা দেখো আমার b এর মান কত? -4। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে না?
দেখো রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আমরা এখন বি এর মান বসাই, তাহলে দেখো এখানে -4 এর উপর স্কয়ার, 4 থেকে গেল, এ এর মান 1, এটাও 1, 2 * 1, আমরা ক্যালকুলেশন যদি করি প্লাস দেখো 16 - 4 যে 2। আচ্ছা দেখো এতটুকু ক্যালকুলেশন তোমরা বুঝতে পেরেছো। আমি দেখো এই জায়গাটা মিশাই দিচ্ছি, এই জায়গাটা কি করছি, মিশাই দিচ্ছি, এতটুকু আমার প্রয়োজন নাই। আমার কাজ দেখো এখন এতটুকুনি। এখন দেখো এই লাইনের পরে আমি উপরে লিখছি, কি লিখবো দেখো এখানে 4 প্লাস মাইনাস রুট ওভার 12, এই তো নিচে 2। দেখো আমরা 12 কে ভাগায় নিব, 3 × 4। আচ্ছা এই যে আমরা রুটের ভিতরে সংখ্যাগুলো এগুলোকে আমরা ভাঙায় নিচ্ছি, ভাঙানোর নিয়মটা একটু বলে রাখি, শোনো। সেটা হচ্ছে যে এইখানে যে সংখ্যাটা আছে একে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যার একটা সংখ্যাকে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হবে আর একটা অপূর্ণবর্গ সংখ্যা হবে। আমি কি বললাম, এই রুটের ভিতরে সংখ্যাগুলি আছে এগুলিকে ভাঙানোর নিয়ম হচ্ছে এমন দুইটি সংখ্যা দ্বারা এই মানে এমন দুটি সংখ্যাকে গুণ করে এই সংখ্যাটা নিয়ে আসতে হবে যার একটা সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি যদি 12 কে যদি ভাঙাই, তাহলে 3 × 4 যদি বলতে পারবো, দেখো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 একটা অপূর্ণবর্গ সংখ্যা। তাহলে এরকম দুটো সংখ্যা দ্বারা আমাদের গুণ করে এটাকে ভাঙাইতে হবে। তাহলে আমরা কি পাবো দেখো 4 প্লাস মাইনাস যেহেতু 4 পূর্ণবর্গ, তাহলে 4 কে যদি আমি রুট করি তাহলে হবে 2, এখানে দেখো √3 2। দেখো আমি কি করতে পারবো, 2 কমন নিতে পারবো, যদি কমন নিয়ে নিই তাহলে দেখো 2 প্লাস মাইনাস আর নিচে পাবো 2, দেখো 8 8 কাটা, তাহলে 2 প্লাস মাইনাস √3। আচ্ছা এখন খেয়াল করো এই সমীকরণের সমাধান করেও আমরা এই b² - 4ac এর মান 0 থেকে বড় পাইছি, কিন্তু মানটা ছিল অপূর্ণবর্গ। খেয়াল করো b² - 4ac এর মান কি 0 থেকে বড় কিন্তু অপূর্ণবর্গ সংখ্যা, যার কারণে এই সমীকরণে আমরা দেখো x এর দুইটা মান এখানে পাই, x এর মান পাইছি। এখান থেকে যদি আমরা সমীকরণের মূলটা বের করতে চাই তাহলে সমীকরণের মূলটা কেমন হবে, বাস্তব হবে, অসমান হবে এবং অমূলত হবে। কেন, এইখানে দেখো আমার 12 কে ছিল অপূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে অপূর্ণবর্গ সংখ্যা হওয়ার কারণে আমার মূলদ্বয় কি হবে, মূলদ্বয়ের ধরন প্রকৃতি হবে বাস্তব, অসমান এবং অমূলত। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা তাহলে আমি যদি এখন নির্ণয় করি প্রথম মূল x1 2 প্লাস √3 আর একটা কি হবে দেখো x2 2 মাইনাস √3। ওকে, তো বুঝতে পারছো? তাহলে আমার এই b² - 4ac এর মান যদি অপূর্ণবর্গ হয় তাহলে আমার মানগুলো কি হবে, বাস্তব হবে, দুটো অসমান মান হবে এবং অমূলত হবে। আর প্রথমটা করে আমরা কি পেয়েছিলাম, পূর্ণবর্গ সংখ্যা পেয়েছিলাম, তাই আমার মানগুলো কি হয়েছিল, বাস্তব, অসমান এবং মূলত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটি সমীকরণের সমাধান দেখে আমরা তাদের সমাধান করলাম এবং তাদের মূলগুলো বের করে তাদের ধরন এবং প্রকৃতি সম্পর্কে আমরা জানলাম। তো এইভাবে সামনের ক্লাসে আমরা আরো 3টা গুরুত্বপূর্ণ সমীকরণের সমাধান দেখব এবং একইভাবে আমরা সেই সমীকরণগুলোর ধরন এবং প্রকৃতিও নির্ণয় করব। তো আজকের ক্লাসটা তোমাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ক্লাসের কোন অংশে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি পরবর্তীতে ওই বিষয়টা আরো একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।